৮০ পৃষ্ঠায় সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। অর্থনীতি ৬ষ্ঠ অধ্যায়। ১ নম্বর ঘটনা ১-এ রয়েছে, শিহাব ১০ বছর যাবৎ বাহরাইনে কর্মরত। তিনি প্রতি মাসে তার আয়ের বেশ কিছু অংশ দেশে প্রেরণ করেন, মানে দেশে পাঠিয়ে দেয়। ঘটনা ২, মিসেস ব্রাউনি ব্রিটেনের নাগরিক। তিনি বাংলাদেশে একটি বেসরকারি সংস্থার কর্মরত। প্রতি মাসে তিনি তার দেশে টাকা পাঠান। ক নম্বর বলেছে নিট জাতীয় আয় কাকে বলে? তাহলে এখানে সংজ্ঞা দেওয়া, নিট জাতীয় আয় কাকে বলে সংজ্ঞা দিলে হয়ে যাবে। অর্থনীতির ৬ষ্ঠ অধ্যায় ১ নম্বর সৃজনশীল প্রশ্ন উত্তর। ক নম্বর উত্তরটা দেখো, কোন দেশের মোট জাতীয় আয় থেকে মূলধন ব্যবহারজনিত অবস্থায় ব্যয় বাদ দিলে যা থাকে তাকে নেট জাতীয় আয় বলে। কি বলা হয়? নেট জাতীয় আয় বলা হয়। কোন দেশের মোট জাতীয় আয় থেকে মূলধন ব্যবহারজনিত অবস্থায় ব্যয় বাদ দিলে যা থাকে তাকে নেট জাতীয় আয় বলে। খ নম্বর উত্তর। খ নম্বর দেখো, আয় পদ্ধতিতে কিভাবে জাতীয় আয় পরিমাপ করা হয় বুঝিয়ে লেখো। আয় পদ্ধতিতে কিভাবে জাতীয় আয় পরিমাপ করা হয় তা বুঝিয়ে লেখো। খ নম্বর উত্তর, আয় পদ্ধতি অনুযায়ী সাধারণত একটি আর্থিক বছরে একটি দেশের উৎপাদন কাজে নিয়োজিত উপাদান সময়ের আয় যোগ করলে মোট জাতীয় আয় পাওয়া যায়। উৎপাদনের মৌলিক উপাদান হলো ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই উপাদানগুলো থেকে প্রাপ্ত আয় হলো যথাক্রমে খাজনা, মজুরি, সুদ ও মুনাফা। আয় পদ্ধতিতে একটি নির্দিষ্ট সময়ে মোট খাজনা, মোট মজুরি, মোট সুদ ও মোট মুনাফা যোগ করে জাতীয় আয় পরিমাপ করা হয়। গ নম্বর, শিহাবের অর্থ প্রেরণ আমাদের জাতীয় আয় পরিমাপে কিভাবে সম্পৃক্ত হয় ব্যাখ্যা করো। গ নম্বর উত্তর, শিহাব বাংলাদেশের নাগরিক হওয়ার তার উপার্জন রেমিটেন্স হিসেবে এদেশের মোট জাতীয় আয়ের অন্তর্ভুক্ত হবে। কোনো নির্দিষ্ট সময়ে একটি আর্থিক বছরে কোনো দেশের নাগরিক কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপন্ন হয় তার বাজার মূল্যের সমষ্টি মোট জাতীয় আয় জিএনআই হিসাব করার সময় মোট দেশের উৎপাদনের জিডিপির সাথে নিকট উৎপাদন আয় যোগ করতে হয়। এক্ষেত্রে নিট উপাদান আয় বলতে একটি দেশের নাগরিকগণ বৈদেশিক বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে এবং বিদেশি নাগরিকগণ আলোচ্য দেশে বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে দুইয়ের বিয়োগফলকে বোঝায়। উদ্দীপকে দেখা যায় শিহাব বাংলাদেশের নাগরিক। সে উপার্জনের প্রয়োজনে দীর্ঘদিন ধরে বাহরাইনে থাকে। সে তার উপার্জিত অর্থের কিছু অংশ দেশে প্রেরণ করে। এটি মূলত রেমিটেন্স হিসেবে আমাদের দেশের জাতীয় আয়ের জিএনআই সাথে যুক্ত হয়। কাজেই বলা যায় শিহাবের প্রেরিত অর্থ এদেশের জাতীয় আয় পরিমাপ করার সময় রেমিটেন্স হিসাবে যোগ দেওয়া হয়। ঘ নাম্বার উত্তরটা একটু দেখো সবাই। মিসেস ব্রাউনির আয় কি বাংলাদেশের জাতীয় আয়কে প্রভাবিত করবে? তোমার মতামত দাও। ঘ নম্বর উত্তর, মিসেস ব্রাউনি ব্রিটেনের নাগরিক হওয়ায় তার আয় বাংলাদেশের জাতীয় আয়ে অন্তর্ভুক্ত হবে না। মোট জাতীয় আয় হলো কোনো নির্দিষ্ট সময়ে দেশের অভ্যন্তরে
উৎপাদিত দ্রব্য, সেবার বাজার মূল্য এবং প্রবাসীদের আয়ের সমষ্টি থেকে দেশে কর্মরত বিদেশিদের আয় বাদ দেওয়ার পর অবশিষ্ট আর্থিক মূল্য, অর্থাৎ মোট জাতীয় আয়। কোনো নির্দিষ্ট সময়ের দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য ও সেবার বাজার মূল্য প্লাস বিদেশে কর্মরত দেশীয়দের আয়। দেশে কর্মরত বিদেশিদের আয় উদ্দীপকে দেখা যায় মিসেস ব্রাউনি ব্রিটেনের নাগরিক। তিনি বাংলাদেশে একটি বেসরকারি সংস্থাতে কাজ করেন। তিনি তার আয়ের কিছু অংশ ব্রিটেনে পাঠান। এ কারণে তার আয় বাংলাদেশের জিএনআই গ্রস ন্যাশনাল ইনকামতে অন্তর্ভুক্ত হয় না, তবে তো ব্রিটেনের জিএনআইতে যুক্ত হয়। অর্থাৎ তার আয় এদেশের জাতীয় আয়কে প্রভাবিত করে না। দেশে কর্মরত বিদেশিদের আয়, বিনিয়োগ ও শ্রম থেকে দেশের উন্নয়নে ভূমিকা রাখে। মিসেস ব্রাউনের মতে, বিদেশিদের আয় পরবর্তীতে দেশের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে এবং অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে দেশীয়দের আয় বাড়তে সহায়তা করে। কাজেই বলা যায়, মিসেস ব্রাউনের আয় বাংলাদেশের জাতীয় আয়কে প্রত্যক্ষভাবে প্রভাবিত না করলেও পরোক্ষভাবে কিছুটা প্রভাবিত করে। 2 নাম্বার, জহির তার নানা বাড়ি মধুপুরে বেড়াতে যায়। তার নানা পুকুরের মাছ চাষ করেন। জহির তার নানা বাড়ির পাশে প্রচুর গাছপালা জীবজন্তু দেখতে পায়। সে জানতে পারে এটি একটি বিশেষ ধরনের অঞ্চল। ক, সিসি এর পূর্ণরূপ কি? ক নম্বর উত্তর, সিসি এর পূর্ণরূপ হলো সিটে ক্যাপিটাল, সিটে কনসাম্পশন, এম এর উচ্চারণ হবে না, এতে অ্যালাওয়েন্স, এতে অ্যালাওয়েন্স, সিটে ক্যাপিটাল, সিটে কনসাম্পশন, আতে অ্যালাওয়েন্স। খ, মোট দেশজ উৎপাদন বলতে কি বোঝায়? সংজ্ঞা বা ব্যাখ্যা সহ দেব। খ নম্বর উত্তর, খ নম্বর উত্তর, একটি নির্দিষ্ট সময়ে একটি আর্থিক বছরে কোনো দেশের অভ্যন্তরে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবা উৎপাদিত হয় তার অর্থমূল্যের সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বলে। সংজ্ঞা হয়ে গেল। মোট দেশজ উৎপাদন হিসাব করার সময় দেশের মধ্যে অবস্থানরত বিদেশিদের দ্বারা উৎপাদিত দ্রব্য সামগ্রী অন্তর্ভুক্ত হয়, কিন্তু বিদেশে অবস্থানরত দেশের জনসাধারণ কর্তৃক উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম মোট দেশজ উৎপাদনের মধ্যে বিবেচনা করা হয় না। গ নম্বর, জহির তার নানা বাড়ির পাশে যে অঞ্চলটি দেখতে পায় সেটি অর্থনীতির কোন খাতের অন্তর্ভুক্ত তা ব্যাখ্যা করো। গ নম্বর উত্তর, জহির তার নানার বাড়ির পাশে যে অঞ্চলটি দেখতে পায় সেটি বাংলাদেশের কৃষি খাতের বনজ উপখাত অন্তর্ভুক্ত। অর্থনীতিতে কৃষি খাত বলতে শুধু ফসল উৎপাদন বোঝায় না। কৃষি খাতের অন্তর্ভুক্ত 3টি উপখাত হচ্ছে শস্য, শাকসবজি, গবাদি পশু, হাঁস মুরগি। 3, বনজ সম্পদ। বর্তমানে 3টি উপখাতের উৎপাদনের সমষ্টি হচ্ছে মোট কৃষি মোট কৃষি উৎপাদন মোট কৃষি উৎপাদন। উদ্দীপকে জহির তার নানা বাড়ি মধুপুরে বেড়াতে যায়। তার নানা বাড়ির পাশে প্রচুর গাছপালা ও জীবজন্তু দেখতে পায়। সে জানতে পারে বাংলাদেশের কৃষি খাতে বনজ সম্পদ উপখাতে অন্তর্ভুক্ত। এসব বনাঞ্চল রয়েছে বাঁশ, বেত, শাল, সেগুন, গর্জন, সুন্দরী, গরান, গেওয়া, গামারি, কুচি ও কেওড়া প্রভৃতি গাছ। এগুলো থেকে আমরা কাঠ, রাবার, শন, মোম, সুতো ইত্যাদি পেয়ে থাকি।
2018 থেকে 19 অর্থবছরে বনজ সম্পদ উপখাতের প্রবৃদ্ধির হার বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 8.34%, যা 2017 থেকে 18 অর্থবছরে ছিল 5.51%। তাই বলা যায়, জহির নানা বাড়ির পাশে প্রচুর গাছপালা ও জীবজন্তু থাকায় এ অঞ্চলটি অর্থনীতি, কৃষিখাতের উপখাত, বনজ সম্পদের অন্তর্ভুক্ত। ঘ. বাংলাদেশের অর্থনীতিতে জহির নানার চাষকৃত মাছের অবদান বিশ্লেষণ করো। খ. উত্তর, জহিরের নানার মাছ চাষ কৃষিখাতের মৎস্য সম্পদ উপখাতের অন্তর্ভুক্ত। বাংলাদেশের গ্রামাঞ্চলে মাছ চাষ স্বকর্মসংস্থানের সেলফ এমপ্লয়মেন্ট একটি উল্লেখযোগ্য উপায়। আমাদের দেশ নদীমাতৃক দেশ। এদেশে মাছ চাষের মাধ্যমে অর্থনীতির সফলতা অর্জন করা সম্ভব। তাই বিভিন্ন এলাকার অনেক বেকার যুবক যুবতী এ পেশার সাথে জড়িত হচ্ছে। উদ্দীপকে জহির তার নানা বাড়ি মধুপুরে বেড়াতে যায় আর নানা পুকুর মাছ চাষ করেন। তিনি এ কাজের মাধ্যমে নিজের পাশাপাশি অন্যদের জন্য কাজের সুযোগ তৈরি করেছে। জহিরের নানার মাছ চাষ কৃষিখাতের মৎস্য সম্পদ উপখাতের অন্তর্ভুক্ত। সামান্য পুঁজি খাটিয়ে মাছ চাষ করে আর্থিক অবস্থার উন্নয়ন ঘটানো সম্ভব। গ্রামাঞ্চলের শিক্ষিত বেকার যুবক যুবতীরা নিজেদের পুকুর কিংবা লিজ নেওয়া পুকুর দীর্ঘদিন ডোবাতে মাছ চাষ করে তাদের বেকারত্ব ঘোচাতে সক্ষম হচ্ছে। মাছ চাষ করতে গিয়ে মাছের পোনা সংগ্রহ, পুকুর পুনর্ধারা, পুকুর ও মাছের পরিচর্যা, রক্ষণাবেক্ষণ ইত্যাদি কাজের জন্য দিনমজুর ও জেলে নিয়োগ করা হয়। তাছাড়া সামুদ্রিক উৎস থেকে প্রচুর মাছ আহরণ করা হয়। এর কিছু অংশ রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। 2018 থেকে 19 অর্থবছরে মৎস্য ও মৎস্যজাত পণ্য জিডিপিতে অবদান 3.49%। এ প্রেক্ষিতে বলা যায়, মোট দেশের উৎপাদনে উদ্দীপকে জহির নানার কর্মকাণ্ড বা মৎস্য খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।